এলেবেলে ৭-৫ চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলা ভাষার চিরকালীন এবং সমকালীন সাহিত্যের পাঠ যদি শুনতে ভালো লাগে, তবে চ্যানেলটি আপনারই জন্য। ধারাবাহিকভাবে শুনছেন সত্যজিৎ রায়ের স্মৃতিচারণমূলক গ্রন্থ 'যখন ছোট ছিলাম'। ছুটিতে বাইরে শিরোনামে আজ রয়েছে ৩য় পর্ব। 'যখন ছোট ছিলাম' বেরিয়েছিল সন্দেশ পত্রিকার ২টি সংখ্যায়। বর্তমান গ্রন্থটিকে তার পুনঃমুদ্রণ বললে নিতান্তই কমিয়ে বলা হবে। লেখা যেমন আমূল বদলে গেছে সম্পাদনায় আর সংযোজনে, ছবির ক্ষেত্রেও তেমনি বহু বদল, যোজনা এবং সংস্কার। নতুন করে বিস্তর ছবি এঁকেছেন সত্যজিৎ রায় বইয়ের জন্য, যেমন গড়পাড়ের বাড়ি অথবা বালিগঞ্জ গভর্নমেন্ট স্কুল। নতুন করে যেতে হয়েছে তাকে এসব জায়গায় স্কেচ আঁকার জন্য। গ্রন্থাকারে যখন ছোট ছিলামের আরেকটি বড় আকর্ষণ, পাতার পর পাতা জোড়া বহু দুষ্প্রাপ্য ফটো এবং ফ্যাক্সিমিলি। সেসবের মধ্যে সত্যজিতের অটোগ্রাফের খাতায় রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা কবিতার লাইন, নন্দলাল বসুর আঁকা ভাল্লুক ও বাঘের ছবি এবং বেশ কিছু ব্যক্তিগত চিঠিপত্রের ছবি উল্লেখযোগ্য। এছাড়া সংযুক্ত ফটোগ্রাফগুলোর ক্যাপশন থেকে দেখা যাচ্ছে যে ২ এবং ৪ বছর বয়সী শিশু সত্যজিৎ, খুড়তুতো দাদা সরল ও ঠাকুমার সঙ্গে সত্যজিৎ, নিনিদি, রুবিদি এবং কয়েকজন আত্মীয়ের সঙ্গে ১৯২৫-এ হাজারিবাগে সত্যজিৎ, অনেকের সঙ্গে একটা সমুদ্র স্নানের ছবি, সদলবলে সুন্দরবনে যাওয়ার সময় লঞ্চ থেকে নেমে নৌকায় করে জঙ্গল দেখতে যাওয়ার ছবি। ১৯৩৪ সালে বেলতলা রোডের ক্লাবের ছেলেদের সঙ্গে সত্যজিতের একটি গ্রুপ ছবিতে দেখা যাচ্ছে মানু অর্থাৎ সিদ্ধার্থ শঙ্কর রায়ের ছবি। দার্জিলিংয়ে অবিনাশ মেসোমশায়ের পরিবারের সঙ্গে শিশু সত্যজিতের ছবি আছে। বুলা কাকা, ছোট কাকা সুবিমল রায়, ধনদাদু কুলদারঞ্জন রায়ের ছবিও। একটি ছবির নিচে লেখা মা আর আমি। ক্যামেরার শাটারের সঙ্গে সুতো বেঁধে আমি টান দিয়ে ছবিটা তুলেছিলাম। প্রিয় শ্রোতা, ক্যাপশনটা পড়ে হালামোলের সেলফির সঙ্গে এই ছবি তোলার কৌশলের কোনো যোগসূত্র বা সাদৃশ্য আছে কিনা সে ভাবনা মাথায় আসাটা অমূলক হবে কি? চলুন তবে শোনা যাক ৩য় পর্ব। ছুটিতে বাইরে। গড়পাড় থেকে ভবানীপুর আসার ২-১ বছরের মধ্যেই মা বিধবাদের স্কুল বিদ্যাসাগর বাণীভবনে চাকরি নেন। তার জন্য মাকে বাসে করে রোজ সেই গড়পাড়েরই কাছাকাছি যেতে হতো। আমার পড়াশোনার ভারও তখন মায়ের ওপর। আমি স্কুলে ভর্তি হই ৯ বছর বয়সে। গ্রীষ্মে আর পুজোয় মার যখন ছুটি হতো তখন আমরা দুজন মাঝে মাঝে বাইরে যেতাম চেঞ্জে। এর আগে গড়পাড়ে থাকতে বাবা মারা যাবার পরও বার কয়েক বাইরে গেছি, তার মধ্যে দুবারের কথা অল্প অল্প মনে আছে। একবার লখনৌ গিয়ে কিছুদিন মার মাসতুতো ভাই অতুল প্রসাদ সেনের বাড়ি, আর কিছুদিন অতুল প্রসাদের বোন ছুটকি মাসির বাড়ি ছিলাম। অতুল মামার বাড়িতে খুব গান বাজনা হতো, সেটা মনে আছে। অতুল মামা নিজে গান লিখতেন, সে গান মাকে শিখিয়ে মার একটা কালো খাতায় লিখে দিতেন। তখন রবিশঙ্করের গুরু আলাউদ্দিন খাঁ অতুল মামার বাড়িতে ছিলেন আর মাঝে মাঝে পিয়ানো বাজাতেন। একদিন এলেন তখনকার নামকরা গাইয়ে শ্রী কৃষ্ণরতন জনকার। তিনি গেয়ে শুনিয়েছিলেন বিখ্যাত ভৈরবী ভবানী দয়ানী, সেটা পরিষ্কার মনে আছে। এই গান ভেঙে অতুল মামা লিখলেন শুনসে ডাকে আমারে। একদিন অতুল মামা আর মার সঙ্গে আমাকে যেতে হলো বক্তৃতা শুনতে। ওস্তাদি গানের বিষয়ে বক্তৃতা, তার উপর আবার ইংরেজিতে। আমি বারবার ঘুমে ঢলে পড়ছি, আর তারপর অভদ্রতা হচ্ছে বুঝতে পেরে কিংবা মায়ের বকুনি খেয়ে জোর করে সোজা হয়ে বসে চোখ খুলে রাখতে চেষ্টা করছি। তখন কি আর জানি যে যিনি বক্তৃতা করছেন তার নাম বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডে, আর তার মতো সঙ্গীত বিশারদ পণ্ডিত ভারতবর্ষে খুব কমই জন্মেছে। ছুটকি মাসির বাড়িতে খুব একটা জমেনি এই কারণে যে মেসোমশাই শ্রীরঙ্গম দেশিকাচার শেষাদ্রি আয়াঙ্গার ছিলেন মাদ্রাজি, আর তার ৩ ছেলে মেয়ে, আমার মাসতুতো ভাই বোন অমরদা, কুম্ভদি আর রমলাদি।
কেউই বাংলা বলতো না বা জানতো না। আমাকে তাই বেশিরভাগ সময়ই মুখ বন্ধ করে তাদের গড়গড় করে বলা ইংরেজি শুনতে হতো। শুধু সন্ধেবেলা হ্যাপি ফ্যামিলি বলে একটা খেলার সময় তাদের সঙ্গে যোগ দিতে পারতাম। সেবার লখনৌতে ছোট মাসিও গিয়েছিল আমাদের সঙ্গে। যাবার সময় না আসবার সময় মনে নেই, মাসি উঠে গেলেন ইন্টার ক্লাস লেডিস কামরায়। আমার সেখানে জায়গা হলো না বলে আমাকে কোনো রকমে উঠিয়ে দেয়া হলো পাশের এক সেকেন্ড ক্লাস কামরায়। উঠে দেখি কামরা বোঝাই লালমুখ সাহেব মেম। আমার বুক ধুকপুক, মুখে রা নেই, উঠে পড়েছি, গাড়ি ছেড়ে দিয়েছে, নামতেও পারি না। কি আর করি, একটা কোণে মেঝেতে বসে রইলাম চুপটি করে সারা রাত। সাহেবরা যদি আমায় বসতে দিতেও চেয়ে থাকে, আমার ইংরেজি বোঝার সাধ্যি ছিল না তখন। আমার ধারণা তারা আমাকে গ্রাহ্যই করেনি। লখনৌতে পরেও গিয়েছি বেশ কয়েকবার। মেজো মামা ছিলেন ওখানকার ব্যারিস্টার। তার 2 ছেলে মন্টু বাচ্চু আমার বয়সে ছোট হলেও আমার খেলার সাথী। শহরটার উপরেও একটা টান পড়ে গিয়েছিল। নবাবদের শহরের বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, 70 মঞ্জিল, দিলখুশার বাগান, এসব যেন মনটাকে নিয়ে যেত আরব্য উপন্যাসের দেশে। সবচেয়ে আশ্চর্য লাগতো বড় ইমামবাড়ার ভেতরের গোলকধাঁধা ভুলভুলাইয়া। গাইড সঙ্গে না থাকলে ভেতরে ঢুকে আর বেরোনো যায় না। গাইড গল্প করত, একবার এক গোঁড়া পর্যটক নাকি বড়াই করে একাই ঢুকেছিল গোলকধাঁধার ভেতরে। তারপর বাইরে বেরোবার পথ না পেয়ে সেখানেই থেকে যায়, আর না খেতে পেয়ে সেখানেই তার মৃত্যু হয়। রেসিডেন্সির ভগ্নস্তূপের দেয়ালে কামানের গোলার গর্তে সিপাহী বিদ্রোহের চেহারাটা যেন স্পষ্ট দেখতে পেতাম। মার্বেলের ফলক বলছে, এই ঘরে অমুক দিন অমুক সময়ে কামানের গোলায় স্যার হেনরি লরেন্সের মৃত্যু হয়। ইতিহাস ভেসে ওঠে চোখের সামনে। এই লখনৌকে পরে আমি গল্প আর ফিল্মে ব্যবহার করেছি। ছেলেবেলার স্মৃতি আমার কাজ অনেকটা সহজ করে দিয়েছিল। প্রথমবার লখনৌ যাবার পরেই মার সঙ্গে গিয়েছিলাম শান্তিনিকেতনে। সেবার গিয়ে মাস 3 ছিলাম। তখন আমার খেলার সাথী ছিল রবীন্দ্রনাথের পালিত মেয়ে পুপে। দুজনের বয়স কাছাকাছি। রোজ সকালে পুপে চলে আসতো, আমাদের ছোট্ট কুটিরে ঘণ্টাখানেক খেলা করে চলে যেত। তখন শান্তিনিকেতনের 4 দিক খোলা। আশ্রম থেকে দক্ষিণে বেরোলেই সামনে দিগন্ত অবধি ছড়ানো খোয়াই। পূর্ণিমার রাতে খোয়াইতে যেতাম, আর মা গলা ছেড়ে গান গাইতেন। মাই আমাকে একটা ছোট্ট খাতা কিনে দিয়েছিলেন, যেটা নিয়ে মাঝে মাঝে চলে যেতাম কলা ভবনে। নন্দলাল বাবু সে খাতায় 4 দিনে 4টে ছবি এঁকে দিয়েছিলেন আমায়। পেন্সিলে গরু আর চিতাবাঘ, রং তুলি দিয়ে ভাল্লুক আর ডোরাকাটা বাঘ। বাঘটা এঁকে সব শেষে লেজের ডগায় তুলির একটা ছোপ লাগিয়ে সেটা কালো করে দিলেন। বললাম, ওখানটা কালো কেন? নন্দলাল বাবু বললেন, এই বাঘটা ভীষণ পেটুক, তাই ঢুকেছিল একটা বাড়ির রান্নাঘরে মাংস চুরি করে খেতে। তখনই লেজের ডগাটা ঢুকে যায় জ্বলন্ত উনুনের ভেতর। বছর 7 বয়সে প্রথম গেলাম দার্জিলিং। থাকবো 3 মাসির বাড়ি পালা করে। কদিন থাকবো তার ঠিক নেই। মনে আছে, যাবার পথে ভোরে ট্রেনে ঘুম যখন ভাঙল আর জানালা দিয়ে বাইরে চেয়ে দেখলাম হিমালয়, তখন মুখের কথা বন্ধ হয়ে গিয়েছিল। শিলিগুড়িতে মোটর গাড়ি পাঠিয়ে দিয়েছেন মায়ামাসিমা, কারণ তার বাড়িতেই থাকবো প্রথম। ড্রাইভার বাঙালি ভদ্রলোক। এঁকে বেঁকে পথ উপরে উঠে চলেছে পাহাড়ের গা দিয়ে। যতই উপরে উঠছি ততই মেঘ আর কুয়াশা বাড়ছে, আর ততই জোরে গাড়ি চালাচ্ছেন আমাদের ড্রাইভার। বললেন, তার নাকি পুরো রাস্তার প্রত্যেকটা মোড় নখদর্পণে, তাই ভয়ের কোনো কারণ নেই। মায়ামাসিমার স্বামী অজিত মেসমশাই দার্জিলিংয়ের নাম করা ডাক্তার। এরই কলকাতার বাড়িতে আমি জুজুৎসু শিখতে যেতাম। আর মাসতুতো ভাই দিলীপদা আমার চেয়ে বছর 5 বড়। নেপালি বলে একেবারে নেপালিদের মতো বাড়ির গেটের ধারে পা ছড়িয়ে বসে নেপালিদের সঙ্গে তাস খেলে আর ঘোড়া ছোটায় যেন চেঙ্গিস খা। দিলীপদা পরে দার্জিলিংয়ের লেবং রেসের মাঠে কিছুদিন জকি ছিল, সম্ভবত দার্জিলিংয়ের ইতিহাসে একমাত্র বাঙালি জকি। দিলীপদার সঙ্গে ক্যারাম খেলাটা জমতো ভালো, আর দিলীপদার কাছে ছিল এক গাদা কমিক্স বই। কমিক্সের ভক্ত আমি খুব ছোটবেলা থেকেই। আমার জ্বর হলেই মা নিউ মার্কেট থেকে 4 আনা দিয়ে 2টো নতুন কমিক্স এনে দিতেন। তার মধ্যে সবচেয়ে ভালো লাগতো কমিক কার্ডস আর ফিল্ম ফান। মায়ামাসির বাড়ি থেকে গেলাম মনু মাসির বাড়ি। এই মাসির স্বামী হলেন সেই মেসমশাই যার ইন্স্যুরেন্স কোম্পানিতে সোনা মামা কাজ করতেন। বাড়ির নাম এলগিন ভিলা।
বাড়ির সামনে পাহাড়ের মাথা ছেঁচে তৈরি করা টেনিস মাঠ। মেসোর সঙ্গে তার ছেলেরাও টেনিস খেলে। এই মেসোর বিষয় একটু আলাদা করে বলা দরকার, কারণ ছেলেবেলার আমাদের স্মৃতির অনেকটাই এর কলকাতার আলিপুরে নিউ রোডের বিশাল বাড়ির সঙ্গে জড়িয়ে আছে। অবিনাশ মেসোমশাই একেবারে কেরানি অবস্থা থেকে বিরাট এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মালিকের পদ অবধি উঠেছিলেন। তখন তিনি হাবভাবে একেবারে সাহেব। তাকে দেখে তার প্রথম অবস্থা কল্পনা করা অসম্ভব। মেসোর ছেলে মেয়ে অনেক, তার মধ্যে বড় ছেলে অমিয় আমার সোনা মামার বন্ধু। দুজনকে একসঙ্গে মুগার সুতা দিয়ে ঘুড়ি ওড়াতে দেখেছি বকুল বাগানের ছাদ থেকে। যদিও ঘুড়ি ওড়ানোর বয়স তখন ওদের নয়, আমার। নিউ রোডের বাড়িতে বিয়ে হলে যা ধুমধাম হতো তেমন আমি আর কোথাও দেখিনি। শুধু লোকজন খাওয়ানো নয়, সেই সঙ্গে আমোদের ব্যবস্থাও থাকত। একবার বড় মেয়ের বিয়েতে মেসো ব্যবস্থা করলেন প্রফেসর চিত্তরঞ্জন গোস্বামীর কমিকের। সেই সময়ে কলকাতার সবচেয়ে নামকরা কমিক অভিনেতা ছিলেন গোস্বামী মশাই। এই জিনিসটা আজকাল ক্রমে উঠে যাচ্ছে। ঘণ্টাখানেক ধরে একজন লোক নানান রং তামাশা করে দর্শককে জমিয়ে রাখবে এমন ক্ষমতা আজ আর কারণ নেই। চিত্তরঞ্জন গোস্বামী সেটা অনায়াসে পারতেন। আলিপুরের বিয়েতে তার একটা কমিক আমার এখনো মনে আছে। তার কারণ সেটা শুনে আমার লক্ষণের শক্তিশালীর কথা মনে হয়েছিল। রাবণ আসিল যুদ্ধে পরে বুট জুতো, আর হনুমান মারে তারে লাথি চর গুতো। নামের কি মহিমা, রাম নামের কি মহিমা, এই দিয়ে শুরু। আর শেষের দিকে ছিল গ্যাক করে বিঁধল বান দশাননের বুকে, বাপরে বাপ ডাক ছাড়ে ধুয়ো দেখে চোখে। নামের কি মহিমা। 20 হাতে পটল তোলে 10 মুখে বাজে শিঙে, দেখতে দেখতে রাবণ রাজা তুলে ফেললো ঝিঙে। নামের কি মহিমা। এ জিনিস অবশ্য চিত্তরঞ্জন গোস্বামীর মতো কেউ গাইতে পারবে না। কমিক দেখিয়ে আমাদের পেটে খিল ধরিয়ে দিয়ে সব শেষে ভদ্রলোক টপাটপ খেয়ে ফেললেন 19টা রসগোল্লা। অবিনাশ মেসোমশাইয়ের একটা আলিশান ইটালিয়ান গাড়ি ছিল, যার নাম ল্যান্সিয়া। গাড়ি যখন চলতো তখন বনেটের ডগায় দপদপ করে গোলাপি আলো বেরোতো একটা কাঁচের ফড়িংয়ের গা থেকে। আমরা যখন দার্জিলিংয়ে গেছি, মার তখনও কলকাতার চাকরি হয়নি। দার্জিলিংয়ে কিছুদিন থাকার পরেই হঠাৎ মাস্টারির চাকরি নিয়ে ফেললেন মহারানী গার্লস স্কুলে, আর সেই সঙ্গে আমিও সেই স্কুলে ভর্তি হয়ে গেলাম। অদ্ভুত স্কুল, ক্লাসে ক্লাসে ভাগ নেই। আমি একটা বড় হল ঘরের এক জায়গায় বসে পড়ছি, দূরে ওই কোণে দেখতে পাচ্ছি আর একটা ক্লাসে মা অঙ্ক কষাচ্ছেন। কদিন পড়েছিলাম স্কুলে তা মনে নেই। সত্যিই কিছু পড়েছিলাম না চুপচাপ বসিয়ে রাখা হতো আমাকে যতক্ষণ না মার ছুটি হয় তাও মনে নেই। এদিকে মনটা ভারী হয়ে আছে, কারণ মেঘ আর কুয়াশার জন্য এসে অবধি কাঞ্চনজঙ্ঘা দেখা হয়নি। কলকাতার বাড়ির দেয়ালে টাঙানো আছে ঠাকুরদার আঁকা রঙিন কাঞ্চনজঙ্ঘার ছবি। মন ছটফট করছে মিলিয়ে দেখার জন্য ছবির কাঞ্চনজঙ্ঘার সঙ্গে আসল কাঞ্চনজঙ্ঘা। অবশেষে এলগিন ভিলাতে একদিন ভোরবেলা মা ঘুম ভাঙিয়ে দিলেন। ছুটে গেলাম জানালার ধারে। ঠাকুরদার ছবিতে ছিল বরফের ওপর বাঁ দিক থেকে পড়ছে বিকেলের রোদ, আর এখন চোখের সামনে দেখছি ডান দিক থেকে রং ধরা শুরু হয়েছে। হাঁ করে চেয়ে রইলাম যতক্ষণ না সূর্যের রং গোলাপি থেকে সোনালি, সোনালি থেকে রূপালি হয়। এরপরে নিজের দেশে বাইরের দেশে পৃথিবীর বহু নাম করা সুন্দর দৃশ্য দেখেছি, কিন্তু সূর্যোদয় আর সূর্যাস্তের কাঞ্চনজঙ্ঘার মতো সুন্দর দৃশ্য আর কোথাও দেখিনি। ছুটিতে বাইরে সবচেয়ে বেশি ফুর্তি হতো মেজ পিসিমার বাড়িতে। পিসেমশাই ছিলেন সদর ডেপুটি অফিসার। তার কাজের জায়গা ছিল বিহার, বদলির চাকরি। কখনো হাজারিবাগ, কখনো দ্বারভাঙা, কখনো মুজাফফরপুর, কখনো আরা, এইভাবে ঘুরে ঘুরে কাজ। আমি যখন প্রথম যাই ওদের কাছে তখন ওরা ছিলেন হাজারিবাগে। পিসিমার 2 মেয়ে নিনি আর রুবি, আর তাদের বাপ মাহারা খুড়তুতো ভাই বোন কল্যাণ আর লতু। সবাই আমার চেয়ে বয়সে বড় আর সবাই আমার বন্ধু। হাজারিবাগে এরপরে আরো কয়েকবার গেছি। প্রথমবার যাওয়া থেকে মনে আছে পিসেমশায় সবুজ রঙের ওভারল্যান্ড গাড়ি। তখনকার গাড়ির লটখটের চেহারা দেখে এখনকার লোকের হাসি পাবে, কিন্তু এই ওভারল্যান্ড যে কত তাগড়াই গাড়ি ছিল আর কত ঝঞ্ঝার মধ্যেও সে তার বাহনের কর্তব্য পালন করে এসেছে সেটা পিসেমশায়ের মুখে শুনতাম। এই গাড়িতে করেই আমরা গিয়েছিলাম রাজরাপ্পা।
হাজারীবাগ থেকে মাইল 40 দূরে ভেড়া নদী পেরিয়ে মাইলখানেক হাঁটার পর রাজরাপ্পা। সেখানে গা ছমছম করা ছিন্নমস্তার মন্দিরকে ঘিরে দামোদর নদীর উপর জলপ্রপাত, বালি, দূরের বন আর পাহাড় মিলিয়ে অদ্ভুত দৃশ্য। ফেরার পথে গাড়ি খারাপ হয়ে গেল ব্রাহ্মণবেড়িয়া পাহাড়ের ধারে। পাহাড়ে নাকি অনেক বাঘ ভাল্লুক। গাড়ি সারাতে সারাতে রাত হয়ে গেল, কিন্তু বাঘ ভাল্লুকের দেখা পেলাম না। গাড়িতে কোথাও যাবার না থাকলে সবাই মিলে হেঁটে বেড়াতে বেরোতাম সন্ধেবেলা। ফিরতাম খাবার সময় ঠিক আগে। টিমটিমে লণ্ঠন আর কেরোসিন ল্যাম্পের আলো, তার মধ্যে বসে গল্প আর খেলা দারুণ জমত। তাসের খেলা ছিল আয়নামোহর আর গোলামচোর। গোলামচোর সকলেই জানে, কিন্তু আয়নামোহর খেলা আর কাউকে কখনো খেলতে দেখিনি। আর সে খেলার যে কি নিয়ম, সেটাও আজ আর মনে নেই। অন্য খেলার মধ্যে একটা মজার খেলা ছিল হুইসপারিং গেম। 5 জন গোল হয়ে বসে খেলা। একজন তার মায়ের লোকের কানে ফিসফিস করে একটা কথা বলল। একবারের বেশি বলা চলবে না। সেই একবারের বায়ের লোক যা শুনলো, সেটাই সে তার বায়ের লোককে বলল। এইভাবে কান থেকে কান ঘুরে কথা আবার যে শুরু করেছিল তার কানেই ফিরে এলো। মজাটা হচ্ছে, কথা শেষ পর্যন্ত কিতে দাঁড়ালো তাই নিয়ে। আমি একবার শুরু করে বায়ের লোকের কানে বললাম, হারাধনের 10টি ছেলে। সেটা যখন শেষে আমার কানে ফিরে এলো, তখন হয়ে গেছে হ্যাংলা কানে হাতি হাসে। 10-12 জন লোক হলে খেলাটা আরো বেশি জমে। হাজারীবাগের পরে গিয়েছি দাঁড়ভাঙ্গা, আর তারও পরে আরা। এই দুটো জায়গায় হাজারীবাগের তুলনায় কিছুই না, কিন্তু তাতে ফুর্তিতে কোনো কমতি হয়নি। ইতিমধ্যে নিনিরুবির আরেক খুড়তুতো বোন ডলি এসে খেলার সাথে আরেকজন বেড়ে গেছে। দাঁড়ভাঙাতে প্রকাণ্ড কম্পাউন্ডওয়ালা বাংলো টাইপের একতলা বাড়ি। কম্পাউন্ডের একদিকে লম্বা লম্বা শিশু গাছ, আম গাছ আর আরো কত কি গাছ। বাড়ির বাঁ পাশে খোলা জায়গায় আরেকটা বড় আম গাছ, সেটা ছিল দোলনার গাছ। আমরা যখন গিয়েছি তখন বর্ষাকাল। এক পশলা বৃষ্টির পর দোলনার গাছের তলায় ঘাসবিহীন জমিতে সরু সরু খালনালা দিয়ে বৃষ্টির জল বেগে গিয়ে পড়তো নর্দমায়। আমরা কাগজের নৌকো তৈরি করে নালার জলে ভাসিয়ে দিতাম। নালা এখন নদী। নৌকো নদীর স্রোতে ভেসে গিয়ে পড়তো নর্দমা সমুদ্রে। মাঝে মাঝে এই নৌকা হয়ে যেত ভাইকিং এর নৌকা। 1000 বছর আগে নরওয়েতে জলদস্যু ছিল, তাদের বলা হতো ভাইকিং। আমরা মনে করে নিতাম যে ভাইকিংদের মধ্যে কেউ জলপথে মারা গেলে তাকে নৌকাতেই দাহ করা হয়। আমরা কাগজের জলদস্যু তৈরি করে কাগজের নৌকায় তাকে শুইয়ে দিয়ে তার মুখে আগুন দিয়ে নৌকা ছেড়ে দিতাম বৃষ্টির জলে। এটা ছিল ভাইকিংস ফিউনারেল। অবশ্যই ভাইকিং এর সঙ্গে নৌকাও দাহ হয়ে যেত। অরায় যখন গিয়েছি তখন আমার বয়স 9। লাল ইটের বিশাল বাড়ি পিসেমশাইদের। মাঝখানে উঠোন ঘিরে বেশ অনেক ঘর। যদ্দূর মনে পড়ে তার কয়েকটা ব্যবহারই হতো না। দোতলার ছাদের সঙ্গে কিছু ঘরও ছিল। তারই একটা ছিল পিসেমশাইয়ের কাজের ঘর। বাড়ির সঙ্গে মানানসই বাগানও ছিল। কল্যাণদা যদিও আমার চেয়ে বছর 6 বড়, সে তখন আমার বিশেষ বন্ধু। সে স্ট্যাম্প জমায়, তার দেখা দেখি আমিও জমানো শুরু করেছি। হিঞ্জ কিনেছি, টুইজার কিনেছি, এমনকি একটা ম্যাগনিফাইং গ্লাসও জোগাড় করেছি স্ট্যাম্পে কোনো ছাপার ভুল আছে কিনা দেখার জন্য। ভুল থাকলেই সে টিকিটের দাম অনেক বেড়ে যায়। দেশি বিলেতি যে কোনো টিকিট পেলেই চোখে ম্যাগনিফাইং গ্লাস, না এটাতে তো কোনো ভুল নেই, এটাতেও না। কোনো টিকিটে কোনো দিনই ছাপার কোনো ভুল পাইনি। তাই বোধ হয় শেষ পর্যন্ত নিরুৎসাহ হয়ে টিকিট জমানো ছেড়ে দেই। কল্যাণদার আরেকটা ভূমিকা ছিল, সেটা এখানে বলা দরকার। ক্রিসমাস ব্যাপারটার ওপর ছোটবেলা থেকেই একটা টান ছিল, সেটা আগেই বলেছি। ফাদার ক্রিসমাস বলে যে একটা বুড়ো দাড়িওয়ালা লোক আছে, আর সে যে ক্রিসমাসের আগের দিন রাত্রিরে ছোট ছোট ছেলে মেয়েদের ঘরে ঢুকে খাটের রেলিংয়ে ঝোলানো তাদের মোজাতে খেলনা ভরে দিয়ে যায়, এটা বোধহয় পুরোপুরি বিশ্বাস করতাম। মেজ পিসিমার বাড়িতে যত ফুর্তি, তেমন তো আর কোথাও নেই। তাই সে ফুর্তি থেকে ক্রিসমাসটা বাদ পড়ে কেন? ডিসেম্বর মাসের দরকার কি? যে কোনো মাসেই তো হতে পারে ক্রিসমাস। অরাতে তাই জুন মাসে কল্যাণদা হয়ে গেল ফাদার ক্রিসমাস। আমার খাটের রেলিংয়ে মোজা ঝুলিয়ে দেয়া হলো। রাত্রিরে আমি মটকা মেরে পড়ে রইলাম বিছানায়। তুলো দিয়ে দাড়ি গোফ করে আঠা দিয়ে লাগিয়ে পরে নিল কল্যাণদা। পিঠে একটা থলি চাই, কারণ তাতে জিনিস থাকবে।
আর ফাদার ক্রিসমাস যে আসছেন সেটা জানান দেওয়া চাই। তাই থলিতে অন্য জিনিসের সঙ্গে পুড়ে দেয়া হয়েছে বেশ কিছু খালি টিনের কৌটো। আধ ঘন্টা খানেক চুপটি মেরে শুয়ে থাকার পর শব্দ পেলাম ঝমঝম ঝম। একটু পরে আবছা অন্ধকারে আধমোজা চোখে দেখলাম ফাদার ক্রিসমাস বেশি কল্যাণদা থলি নিয়ে ঢুকলো, খাটের রেলিংয়ের পাশে এসে থামলো। আর তারপরেই খুটখাট শব্দে বুঝলাম আমার মোজার মধ্যে কি জানি পুড়ে দেয়া হচ্ছে। সব ফাঁকি সেটা নিজেও জানি, কিন্তু তাও মজার শেষ নেই। সেবার ধনদাদু এসেছিলেন অরাতে, আমরা থাকতে থাকতেই। আমরা ভাই বোনের দল সবাই বিকেলে বেড়াতে বেরোতাম দাদুর সঙ্গে। অরা স্টেশন ছিল আমাদের বাড়ি থেকে মাইল দেড়েক। আমরা স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সন্ধে হয় হয় সময় দেখতাম ইম্পেরিয়াল মেল আমাদের সামনে দিয়ে 10 দিক কাঁপিয়ে সিটি মারতে মারতে ছুটে বেরিয়ে গেল। এই জাদ্রেল ট্রেনের কামরার বাইরেটা ছিল হালকা হলদে রঙের, আর তার উপর ছিল সোনালী রঙের নকশা। আর কোনো ট্রেনের এত বাহার বা দাপট ছিল না। একদিন সবাই যাচ্ছে স্টেশনের দিকে। দাদু শোলা টুপি ও হাতে লাঠি সমেত পুরো দস্তুর সাহেবী পোশাক পরে আমাদের সামনে সামনে চলেছেন। এমন সময় কোত্থেকে এক গরু শিং বাগিয়ে চোখ রাঙিয়ে ধেয়ে এলো আমাদের দিকে। এমন হিংস্র গরু আর আমি দেখিনি কখনো। দাদু তক্ষুনি বললেন, তোমরা মাঠে নেমে যাও। মাঠে নামতে হলে যে ফণিমনসার বেড়া ভেদ করে যেতে হয় সে খেয়াল দাদুরও নেই, আমাদেরও নেই। মনসার ঝোপের মধ্যে দিয়েই মাঠে গিয়ে নামলাম। হাতে পায়ে কাঁটার আঁচড়ে জখমটা যে কতদূর হয়েছে সেটা সে অবস্থায় বুঝতেই পারিনি। আমরা ঝোপের ফাঁক দিয়ে দম বন্ধ করে দেখছি দাদু গরুর দিকে মুখ করে দুপা ফাঁক করে দাঁড়িয়ে হাতের লাঠিটা এরোপ্লেনের প্রপেলারের মতো বনবন করে ঘোরাচ্ছেন। আর গরুটাও শিং বাগিয়ে হাত মাচেক দূরে দাঁড়িয়ে এই অদ্ভুত মানুষটার অদ্ভুত কাণ্ড দেখে থমকে গেছে। দাদুর এই তেজ পাগলা গরু মিনিট খানেকের বেশি সহ্য করতে পারেনি। গরু হুটে যাবার সঙ্গে সঙ্গেই আমরাও সাহস পেয়ে সাবধানে বাড়তি জখম বাঁচিয়ে বেরিয়ে এলাম ঝোপের পেছন থেকে। সেই বাড়ি পরের দিকে আড়াতে আরেকটা বড় দল গিয়ে হাজির হয়েছিল। এরা ছিল আমার ছোট দাদু প্রমোদারঞ্জন রায়ের 8 ছেলে মেয়ের মধ্যে জনা চারেক। আমরা যখন ভবানীপুরে, ছোট দাদুও তখন রিটায়ার করে ভবানীপুরেই থাকতেন, চন্দ্রমাধব ঘোষ রোডে। ছোট দাদু সরকারি জরিপ বিভাগে কাজ করতেন, আর সেই কাজ তাকে নিয়ে যেত আসাম বর্মার দুর্গম জঙ্গলে পাহাড়ে। আমি অবশ্যই ছোট দাদুকে ভালোভাবে চিনি, তিনি চাকরি থেকে অবসর নেবার পরে। নিজে দারুণ শক্ত মানুষ ছিলেন বলেই বোধহয় শরীরচর্চার দিকে ভয়ানক দৃষ্টি দিতেন। কাউকে কুঁজো হয়ে হাঁটতে দেখলেই পিঠে মারতেন এক খোঁচা। এনার প্রাণখোলা অট্টহাসির শব্দ রাস্তার এমোড় থেকে ওমোড় শোনা যেত, আর ইনি একরকমভাবে শীষ দিতে পারতেন, যেটা পাড়ার সব লোকের পিলে চমকে দিত। কাকা পিসিদের সকলেই পড়াশোনায় ভীষণ ভালো ছিল। 3 বোনের মধ্যে মেজো লিলু পিসিকে, যিনি এখন সন্দেশের একজন সম্পাদিকা, তখন চিনতাম আঁকিয়ে হিসেবে। এক ভাই কল্যাণ চুপচাপ মানুষ, ভোর 4টায় ঘুম থেকে ওঠে আর রাত্রিরে 22টা হাতে গড়া রুটি খায়। পরের ভাই অমির ছিল দুর্দান্ত স্ট্যাম্পের কালেকশন। শরৎ ছিল তখন রায় পরিবারের সবচেয়ে লম্বা মানুষ। ছোট যতু নিজের চেহারা সম্বন্ধে বেশ খানিকটা সচেতন। কাছে আয়না পেলে একবার আর চোখে নিজেকে দেখে নেবার লোভ সামলাতে পারে না। সবচেয়ে বড় ভাই প্রভাত কাকার অঙ্কের মাথা দুর্দান্ত, আর তার সঙ্গেই আমার সবচেয়ে বেশি ভাব। তার একটা কারণ ওই যে ছোট কাকার মতো প্রভাত কাকারও অভ্যেস ছিল আত্মীয় স্বজনদের বাড়ি বাড়ি গিয়ে দেখা করা। হাঁটাটা প্রভাত কাকার কাছে কিছুই ছিল না। আমাদের বাড়িতেও আসতেন মাঝে মাঝে, আর টারজানের গল্প পড়ে বাংলা করে শোনাতেন। আমাকে প্রভাত কাকা ডাকতেন খুড়ো বলে। চতুর্থ ভাই সরোজ তখন সবে ম্যাট্রিক পাশ করেছে একটা নতুন স্কুল থেকে, আর ছোট যতু তখনও সেই স্কুলে পড়ে। 8 বছর বয়স অবধি আমি মার কাছে বাড়িতেই পড়েছি। নতুন স্কুলটা ভালো শুনে মা ঠিক করলেন আমাকে ওখানেই ভর্তি করবেন। স্কুলের কথায় পরে আসছি, কিন্তু একটা কথা এবেলা বলে রাখি, ছুটি জিনিসটা যে কি আর তার মজাই বা কি সেটা স্কুলে ভর্তি হবার আগে জানা যায় না। এক তো রবিবার আর নানান পরবের ছুটি আছে, তাছাড়া আছে গ্রীষ্মের আর পুজোর ছুটি। এই দুটো বড় ছুটি আসার বেশ কিছুদিন আগে থেকেই মনটা খুশির সুরে বাঁধা হয়ে যেত। ছুটির মধ্যে কলকাতায় পড়ে আছি এ জিনিস তখন কমই হতো। খুব বেশি করে মনে পড়ে দুটো ছুটির কথা।
একবার আমাদের বাড়ির লোক, লখনৌয়ের মেজো মামা মামি আর মামাতো ভাইয়েরা, আমার ছোট কাকা আর আরো একজন আত্মীয় স্বজন মিলে এক বিরাট দল গেলাম হাজারিবাগে। কিসমেট নামে এক বাংলাও ভাড়া করেছিলাম আমরা। খাবার দাবার টাটকা ও সস্তা, চমৎকার স্বাস্থ্যকর আবহাওয়া, ক্যানারি হিলের চূড়োয় ওঠা, রাজরাপ্পার পিকনিক, বোখারো জলপ্রপাত দেখতে যাওয়া, সব মিলিয়ে যেন সোনায় মোড়া দিনগুলো। সন্ধেবেলা পেট্রোম্যাক্সের দল করে নানান রেষারেষির খেলা। সবচেয়ে আমাদের খেলা ছিল ক্যারাদে। এ খেলার বাংলা নাম আছে কিনা জানি না, তবে এটা জানি যে রবীন্দ্রনাথের ছেলেবেলায় ঠাকুরবাড়িতেও এ খেলার চল ছিল। দু দলে ভাগ করে খেলতে হয়, পালা করে একদল অভিনেতা, একদল দর্শক। যারা অভিনয় করবে তারা এমন একটা কথা বেছে নেবে যেটা দুটো বা তারও বেশি কথার সমষ্টি। যেমন করতল, কর যোগ তাল; সন্দেশ, সন যোগ দেশ; সংযমশীল, সং যোগ যম যোগ শীল। সংযমশীল কথাটা যদি বেছে থাকে অভিনয়ের দল, তাহলে তাদের পরপর 4টে ছোট ছোট দৃশ্য অভিনয় করে দেখাতে হবে দর্শকদের দলকে। প্রথম দৃশ্যে সং, দ্বিতীয় দৃশ্যে যম, আর তৃতীয় দৃশ্যে শীল কথাটা বুঝিয়ে সবশেষে পুরো কথাটা অভিনয় করে বোঝাতে হবে। দুরকম ক্যারাডে হয়, জাম্প ক্যারাডে, টকিং ক্যারাডে। যদি ডাম্প ক্যারাডে খেলা হয় তাহলে শুধু মূকাভিনয় করে কথাগুলো বোঝাতে হবে, আর যদি টকিং ক্যারাডে হয় তাহলে অভিনেতাদের কথাবার্তার মধ্যে এক আধবার বাছাই করা কথাগুলো ঢুকিয়ে দিতে হবে। দর্শকের দলকে 4টি দৃশ্যের অভিনয় দেখে পুরো কথাটা বার করতে হবে। বড় দল হলেই খেলাটা জমে ভালো। আমরা ছিলাম প্রায় 10-12 জন। সন্ধেটা যে কোথা দিয়ে কেটে যেত তার টেরই পেতাম না। আর একটা স্মরণীয় ছুটি কেটেছিল স্টিম লঞ্চে করে সুন্দরবন সফরে। আমার এক মেসোমশাই ছিলেন এক্সাইজ কমিশনার। তাকে সুন্দরবনে কাজে যেতে হতো মাঝে মাঝে। একবার তিনি বেশ কয়েকজন আত্মীয় স্বজনকে সঙ্গে নিলেন। তার মধ্যে আমি আর মাও ছিলাম। মাসি আর মেসো ছাড়া ছিলেন 4 মাসতুতো দিদি আর রণজিৎদা। রণজিৎদা বা রণদা ছিলেন শিকারী, সঙ্গে নিয়েছিলেন বন্দুক আর অজস্র টোটা। মাতলা নদী ধরে যেতে হবে আমাদের একেবারে মোহনা পর্যন্ত, আর তারই ফাঁকে সুন্দরবনের খালবিলের মধ্য দিয়ে ঘুরবে আমাদের লঞ্চ। সব শুদ্ধ 15 দিনের ব্যাপার। সফরের বেশিরভাগটা সময় ডেকে বসে দৃশ্য দেখে কেটেছে। মাতলা বিশাল চওড়া নদী, প্রায় এপার ওপার দেখা যায় না। সারেংরা মাঝে মাঝে জলে বালতি নামিয়ে দেয়, আর তুললে পরে দেখা যায় জলের সঙ্গে উঠে এসেছে প্রায় স্বচ্ছ জেলিফিশ। যখন খালের ভেতর ঢোকে লঞ্চ, তখন দৃশ্য যায় একেবারে বদলে। দূর থেকে দেখছি খালের পাড়ে সার সার কুমির রোদ পোহাচ্ছে, তার পিঠে বক বসে আছে দিব্যি, আর কাছে এলেই কুমিরগুলো সরাত সরাত করে নেমে যায় জলে। যেদিকে কুমির সেদিকে জঙ্গল পাতলা, বেশিরভাগ গাছে বেটে, আর অপর পারে বিশাল বিশাল গাছের গভীর জঙ্গল। তার মধ্যে হরিণের পাল চোখে পড়ে, তারাও লঞ্চের শব্দ শুনলেই ছুট লাগায়। একদিন আমরা লঞ্চ থেকে নেমে নৌকা করে ডাঙায় গিয়ে গভীর জঙ্গলের মধ্য দিয়ে চললাম এক আদ্যিকালের পোড়ো কালী মন্দির দেখতে। মাটি ফুঁড়ে বল্লমের মতো মাথা উঁচিয়ে রয়েছে একরকম শেকড়। হাতে লাঠিতে ভর করে তার ফাঁকে ফাঁকে পা ফেলে এগোতে হয়। সঙ্গে বন্দুকধারী আছে 2 জন, কারণ এই তল্লাটে বাঘের আস্তানা। বাবাজি কখন দেখা দেন তা তো বলা যায় না। বাঘ আমরা দেখিনি এই যাত্রায়, কিন্তু শিকারী রণদা একটা কুমির মেরেছিলেন। এক জায়গায় খালের ধারে ডাঙায় কুমিরের প্রাচুর্য দেখে লঞ্চ থামানো হলো। রণদা নৌকা থেকে চলে গেলেন, সঙ্গে নিলেন 3 জন লোক। প্রায় আধ ঘন্টা দম বন্ধ করে বসে থাকার পর একটা বন্দুকের আওয়াজ শোনা গেল। লঞ্চ থেকে বেশ দূরে চলে যেতে হয়েছিল শিকারীর দলকে। আরো আধ ঘন্টা পরে নৌকা ফিরল এক কুমিরের লাশ সঙ্গে নিয়ে। সে কুমিরের ছাল ছাড়ানো হলো লঞ্চের নিচের ডেকে। সে ছাল দিয়ে রণদা সুটকেস বানিয়েছিলেন। 7 দিনের মধ্যে আমরা পৌঁছে গেলাম টাইগার পয়েন্ট। সামনে অগাধ সমুদ্র, বাঁয়ে ছোট্ট একটা দ্বীপ, আর তার উপর বালির পাহাড়। আমরা ঢেউবিহীন সমুদ্রের জলে স্নান করে বালির পাহাড়ে অনেকটা সময় কাটিয়ে ফিরে এলাম আমাদের লঞ্চে। লোকালয় থেকে যে বহুদূর চলে এসেছি সেটা আর বলে দিতে হয় না।
নির্ভেজাল আনন্দের কথা বলতে ৪৫ বছর আগে সুন্দরবন সফরের এই কটা দিনের স্মৃতি আমার মনে অনেকটা জায়গা দখল করে রয়েছে। আজ এ পর্যন্তই। কথা হবে আগামী পর্বে। প্রিয় শ্রোতা, আমাদের পাঠ যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিজের পছন্দের কোনো গল্প অথবা গ্রন্থ পাঠ শুনতে চাইলে কমেন্টে তার নাম লিখে জানাতে পারেন। চেষ্টা করব পড়ে শোনাতে। ভালো থাকুন, ভালো রাখুন। কল্যাণ হোক সকলের।